নমস্কার। গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন কালীপদ দাসের লেখা লাস্ট সাফার। শুরু হচ্ছে আজকের গল্প কালীপদ দাসের লাস্ট সাফার। মা বোধহয় আজও এলো না। মুন্নির গলায় হতাশার সুর স্পষ্ট। গতকালও ওর মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল, আজ আর নেই। মুখটাও ওর কেমন যেন শুকিয়ে গেছে। ডলির আশা কথা ছিল গত পরশু। সাধারণত বাপের বাড়ি গেলে ও ফিরতে দেরি করে না, বিশেষ করে স্বামী একা থাকলে। কারণ সুব্রত মানুষটা বাড়ির বাইরে যত মাতব্বর, বাড়িতে ঠিক ততটাই আনাড়ি। দুবেলা দুটো সেদ্ধ ভাত ফুটিয়েও খেতে পারে না। দলের তাই ওকে ফেলে কোথাও শান্তিতে থাকার জো নেই। আর ছেলে মেয়েকে তো ওর ভরসায় রেখে যাওয়ার কথা ভাবতেই পারে না। হয়তো নিজের সঙ্গে সঙ্গে ওদেরও না খাইয়ে রাখবেন। এবার ওদের সকলেরই জিয়াগঞ্জ যাওয়ার কথা ছিল, দিদির ছেলের পৈতে। না গেলে ভীষণ খারাপ দেখাবে। দিদি একসঙ্গে তার দুই ছেলের পৈতে দেওয়ার কথা ছিল 2 মাস আগে, কিন্তু ডলির সেবার আপত্তি তুলেছিল। সামনে ছেলে মেয়েদের পরীক্ষা, এ সময় কি করে যাবে ওরা? পরে বেবিডি মেজিকা দুজনেরই কথাটা মনে ধরেছিল। আর তাছাড়া শুধু তো ডলি একা নয়, পরীক্ষার ঝামেলার জন্য জয়নগর থেকে নীলু, কোন্নগর থেকে রঞ্জু, ওরা কেউই তো যেতে পারবে না। আর বাড়ির অনুষ্ঠান, বাড়ির ছেলে মেয়েরাই যদি না আসতে পারে তাহলে আনন্দ উৎসব হয় কি করে? তাই শেষ পর্যন্ত পৈতের দিন পিছিয়ে মে মাসে আনা হয়েছিল। সুব্রতও তাতে খুশি হয়েছিলেন, বলেছিলেন অনেক দিন পর বেশ জমিয়ে হইচই করা যাবে। কিন্তু হঠাৎই সুব্রতর অফিসে গোলমাল শুরু হলো। মাইনে আটকে গেল পরপর 2 মাস। একটা মাস কোনো রকমে টেনে টুনে পার করলেও পরের মাসটা সুব্রত খুবই ঠেকে গেলেন। এই অবস্থায় সবাই মিলে পৈতেতে যাওয়া প্রায় অসম্ভব। ডলি প্রথমে শুনে বলেছিল যে মানুষটা প্রায় কারো বাড়ি যেতে চান না, সেই জামাইবাবু নিজে এসে বলে গেছেন এখন না গেলে বিশ্রী দেখাবে না। মুচড়ে পড়েছিল মনামনিও। পরীক্ষার পর এমনিতেই ওদের ভেতরটা উড়ু উড়ু করছিল, তার ওপর মামার বাড়িতে এমন একটা উৎসব, কি দারুণ মজা হবে। আর বাবা কিনা এখন বলছে যাওয়াই হবে না। কিন্তু পরিস্থিতির কথা বিবেচনা করে এবং সুব্রতর মুখের দিকে চেয়ে ডলি নিজেকে সামলে নিয়েছিল, ছেলে মেয়েকেও বুঝিয়েছিল। তাছাড়া শুধু যাওয়াই তো নয়, যাওয়া আসার খরচা ছাড়াও দেওয়ারও একটা ব্যাপার আছে। সব মিলিয়ে প্রায় 1000-1200 ধাক্কা। ডলি মন ঠিক করে নিয়েছিল, ভেবেছিল পরে না হয় দিদি জামাইবাবু আর মেজকাকে যা হোক একটা কিছু লিখে দিলেই হবে। শেষে গোল বাঁধালো ডলির জয়নগরের দাদা নীলু। পৈতের দিন 3 আগে হঠাৎ ও এসে হাজির ওদের বাড়িতে। জানতে এসেছিল কবে কোন ট্রেনে ওরা যাচ্ছে। শিয়ালদা থেকে তাহলে একসঙ্গে হইচই করতে করতে যাওয়া যাবে। ডলি মেজদাকে সব বলল। শুনে নীলু বলল যে সে সবই বুঝেছে, কিন্তু একেবারেই কেউ না গেলে ভীষণ খারাপ দেখাবে। তাকে অন্তত যাওয়ার জন্য অনুরোধ করলো। ডলি তাকিয়েছিল সুব্রতর মুখের দিকে। সুব্রত শেষ পর্যন্ত রাজি হয়ে বলেছিল তুমি না হয় দাদার সঙ্গে চলে যাও। সত্যি তো একেবারে কেউ না গেলে খুবই খারাপ দেখাবে। মনামনি না হয় থাক। শেষ পর্যন্ত ডলি একাই চলে গিয়েছিল ওর মেজদার সঙ্গে। মুন্নিরা এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে ওরা, আর তাই বাবার মুখের ওপর কোনো
কথা বলেননি। কথা ছিল 10 তারিখ অর্থাৎ শুক্রবারই ডলি চলে আসবে, কিন্তু শুক্র গেল, শনি গেল, আজ রবিবার। দুপুরে ট্রেনের সময়ও চলে যাওয়ার পরও যখন ডলি এলো না, তখন মুন্নি প্রায় কেঁদেই ফেলল। ছেলে মেয়ে দুজনেরই এই প্রথম মাকে ছেড়ে একা একা থাকা। সুব্রতর যে চিন্তা হচ্ছিল না তা নয়, খানিকটা রাগও হচ্ছিল, কিন্তু মুন্নির মুখের দিকে চেয়ে ভেতরের অসন্তোষ চাপা দিয়ে বললেন, শরীর টরীর হয়তো খারাপ হয়েছে, কিংবা দেখ সন্ধ্যে ট্রেনেও আসতে পারে হয়তো। ছাই আসবে, তারা কখনো ট্রেনে আসেনি নাকি? আর তাদের মা কি সন্ধ্যে ট্রেনে একা একা আসবে? সুব্রতর মেয়ের কথার জবাব দিতে পারলেন না। জিয়াগঞ্জ গেলে সত্যি ওরা কখনো সন্ধ্যে ট্রেনে ফেরে না। ট্রেনটা শিয়ালদা আস্তে আস্তে রাত 9টা, কোনো কোনো দিন 10টা 11টা হয়ে যায়। বাবা, কাল তুমি একটা ফোন করবে? ফোন করব? কোথায়? তোর মামার বাড়িতে কি ফোন আছে? না, অন্য কোথাও। অন্য কোথাও ফোন করে কি খবর পাবো? আর তার নম্বরই বা পাবো কোথায় বল? এবার মুন্নিকে থামতেই হলো। আসলে কাল থেকে ওর কেমন একটু ভয় ভয় লাগছিল। আর ভয় ভয় লাগলেই মুন্নির যত সব খারাপ খারাপ কথা মনে আসে। কে কোথায় গলায় দড়ি দিয়ে মরেছে, কোন বন্ধুর বাড়িতে বাড়ির ছাদে রোজ রাত্রিবেলায় কে হেঁটে বেড়ায়, কে ঘুমের ঘোরে রাতে দরজা খুলে বাড়ির বাইরে চলে গিয়েছিল, তারপর সকালে তাকে একটা গর্তের মধ্যে পড়ে মরে থাকতে দেখা গিয়েছিল, এই সব আর কি। আজও সকালে আরতি দি কাজে এসে ওকে একটা বিচ্ছিরি খবর দিয়েছে, ট্রেনে কাটা পড়ে একটা মেয়ের। বাবা, আজ আমি তোমার কাছে শোবো, তোমার কাছে শোবো। কিন্তু বাবার পায়ে হাত বুলোতে বুলোতে মুন্নি বলল, দাদা রাগাবে, তাই ভয়ের কথাটা ও বেমালুম চেপে গেল। বলল, দাদা রোজ ঘুমের ঘরে আমার পিঠের উপর পা তুলে দেয়। এই মিঠু, কবে আমি তোর পিঠে পা তুলেছি রে? বরং তুই রোজ আমার মুখের ওপর হাত চাপিয়ে দিন। হ্যাঁ দিস তো, ঘুমিয়ে ঘুমিয়ে তুই যেন সব দেখতে পাস না। আর তুমি বোধ হয় রাতে জেগে বসে থাকো আমার পা দেখার জন্য। আচ্ছা আচ্ছা, ঝগড়া করতে হবে না মুন্নি, তুমি আমার কাছেই শোবে, কিন্তু তার আগে বলো রাতে খাওয়ার কি ব্যবস্থা হবে? রোস্তক, মনা বলল। না না, ভোস্তক, মুন্নি বলল। রোস্তক হলো রুটি, ভোস্তক হলো ভাত। কথাটা ওরা গতবার পুজোর সময় মামার বাড়ি থেকে শিখে এসেছে। কথাটা বেবিডির ছোট ছেলে সোনার আবিষ্কার। না, রোস্তক না, ভোস্তক। আমি একটা দারুণ খাবারের কথা ভাবছি। কি? কি? মনা মুন্নি দুজনে খুব কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। ঘরে চাল আছে, ডালও আছে, ডালে আর চালে মিশিয়ে তার মধ্যে তাজা কিছু সবজি ফেলে দিয়ে দারুণ একটা রান্না করব। এই মনা, ঘরে ঘি আছে নাকি রে? জানি না। মনা রুটি পছন্দ করে, কিন্তু বাবা আর মুনি তার ধারে কাছে দিয়েও যাচ্ছে না দেখে ও গম্ভীর হয়ে গেছে। প্রস্তাবটা ওর মোটেই পছন্দ হয়নি। আছে বাবা, আছে, মুন্নি বলল। বাহ, ফাইন, প্রেসারে বসিয়ে দেবো 10 মিনিট। বিদেশে এই খাবার খুব চল আছে। আমরা তো মহামূর্খ, তাই সবজিকে কেটে কুটে ভেজে ওগুলোর
ভিটামিনগুলিকে নষ্ট করে বিদেশে এটাকে বলে স্রেফ খিচুড়ি। মুন্নি বাবার কাছ থেকে উঠে যেতে যেতে বলল। সুব্রত কায়দা করে অনেকটা মেরে এনেছিলেন, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। চালাকিটা ধরা পড়ে গেল। আমতা আমতা করে বললেন, না 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 না, ঠিক খিচুড়ি নয়, তবে অনেকটা খিচুড়ির মতো। এবার মনা বলল। মুন্নি তার সঙ্গে যোগ করলো, ইংলিশ খিচুড়ি। থাম তো, আর পাকামো করতে হবে না বলে হাত বাড়িয়ে সুব্রত মুন্নির গলাটা টিপে দিতে যাচ্ছিলেন। এমন সময় কলিং বেলটা বেজে উঠল কক কক করে। মনা, দেখ তো কে। মনা দরজা খুলে চিৎকার করে উঠল, বাবা, মা এসেছে। মা এসেছে শুনেই মুন্নি ছুটল। ডলি ঘরে ঢুকে সুব্রতকে কি যেন একটা বলতে যাচ্ছিল। সুব্রত তার আগেই বললেন, তুমি কি সন্ধ্যে ট্রেনে এলে? কি করবো, ট্রেন লেট, কম ঝামেলা করে এলাম। সে তো নয়, আজ কাল পরশু কি হয়েছিল? কাজের বাড়ি আসবো বলে কি আসা যায়? বাচ্চু বাপিরা একদিন খেতে যেতে বলেছিল, ওদের ঘরে একদিন থাকতে হলো, কি করব তাই তো। ভয় হয়, আমি আমার মুখের ওপর কথা বলতে পারি না। কাকাও তো ছাড়তে চাইছিল না, বলছিল মনামনির পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে, এখন তোরা তো ফেরার তারা কেন, কদিন থাক, আমি না হয় তোকে দিয়ে আসবো। কিন্তু এই এদের জন্য কি আমার কোথাও গিয়ে থাকবার জো আছে? বলে ডলি মনামুন্নিকে কোলে কাছে টেনে নিল। মুন্নির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ইস মুন্নি, তোর মুখটা কি শুকনো হয়ে গেছে, খাসনি নাকি কিছু? না, তোমার ছেলে মেয়েরা না খেয়েই আছে, এখন এসে গেছো, বাঁচিয়ে দয়া করে এখন একটু খাওয়ার ব্যবস্থা করো। তার মানে রাতের খাবার দাবার কিচ্ছু হয়নি? কি ভীষণ খিদে পেয়েছে, ভাবলাম গিয়ে বসে পড়ো, কপাল। তো ঘরে কি কিছু আছে টাছে? বলতে বলতে ডলি নিজেই রান্নাঘরে গিয়ে ঢুকলো। তরকারির ঝুড়ি টেনে দেখলো, ইস, রান্নাঘরটা কি অবস্থা, দুটো দিন নেই তাতে এই অবস্থা। ঘর তোরগুলো ধুলোতে বালিতে একেবারে কিচকিচ কিচকিচ কিচ করছে। উফ, কি রে মুন্নি, আরতি আসে না? কথা বলছিস না কেন? আসবে না কেন? মুন্নি এই প্রথম কথা বলল। মার ওপর ও খুব রেগে আছে মনে হলো। মা এসে থেকে ওর সঙ্গে ভালো করে দুটো কথা না বলেই রান্নাঘর নিয়ে পড়েছে। সুব্রত হাঁপ ছেড়ে বাঁচলেন। সুব্রত হাঁপ ছেড়ে বাঁচলেন। আজ রাতে আর হেসেল টেলতে হবে না। ডলি দ্রুত সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকলো। রান্না করতে করতেই তিনটে ঘর মুছে ফেললো, আলনা গুছিয়ে নিল, ময়লা কাপড়গুলোকে বাথরুমের মধ্যে টাই করে রাখলো। সুব্রত এবার নিশ্চিন্ত হয়ে অসমাপ্ত উপন্যাসটা হাতে তুলে নিলেন। পড়তে পড়তেই লক্ষ্য করলেন অত্যন্ত ক্ষিপ্রতায় ডলি ঘরের পুরো চেহারাটাই পাল্টে ফেলেছে। খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন রাত প্রায় 12:45। মনা ততক্ষণে বিছানা ঝেড়ে মশারি টাঙিয়ে ফেলেছে। মুন্নি এসে বাবার মশারিটা টাঙিয়ে দিয়ে গেল। ডলির সঙ্গে সুব্রতর এসে থেকে তেমন কথাই হয়নি। উনি চাইছিলেন ডলি আজ তার কাছে শুতে আসুক, কিন্তু মনা মুন্নি কদিন পর মাকে পেয়ে এক মুহূর্ত আর কাজ ছাড়া করতে চাইছিল না। ডলিরও ইচ্ছা আজ ওদের কাছে নিয়ে শোবে। অগত্যা সুব্রতকে ঘরের দরজা দিয়ে শুয়ে পড়তে হলো। ভোর তখন 5টা, পৌনে 5টা হবে বোধহয়। ভালো করে ফর্সাও হয়নি। সুব্রতর ঘুম ভেঙে গেল গ্রিলের খটখট খটখট শব্দে, কে যেন ডাকছে।
মেন গেটে তালা, তাই বারান্দার গ্রিল গেট দিয়ে ডাকছে। নিচের তলায় সুব্রতর ঘরটা বারান্দা লাগোয়া। বিরক্ত হলেন, কাল অনেক রাতে শুয়েছেন, তাই চোখ থেকে ঘুম ছাড়ছিল না। রাস্তার দিকে বারান্দায় গ্রিল গেট করে এই এক নতুন জানালা হয়েছে। নিচ থেকে উপর তলা পর্যন্ত 6টা ফ্ল্যাটের কারোর ঘরের লোক এসে গেটে তারা দেখলেই গ্রিল গেটে এসে খটখট খটখট করে। একটু তালাটা খুলে দেবেন। আর বেশিরভাগই এই ঝঞ্ঝাটটা হয় রাতে কিংবা ভোরে। সুব্রত ফ্ল্যাটের ওদের কতদিন বলেছে মেন গেটে প্রত্যেকের নামের আলাদা আলাদা কলিং বেল লাগাতে। সুব্রত খানিকক্ষণ না শোনার ভান করে শুয়ে থাকলেন। তারপর মনে হলো কে যেন ওর নাম ধরেই ডাকছে আমাকে। এত ভোরে। সুব্রত এবার আর না উঠে পারলেন না। এ কি কাকা, আপনি? সুব্রত দ্রুত গেটটা খুলে দিলেন। রাতের ট্রেনে এলেন? ডলির মেচকা কান্তিবাবু ভেতরে এলেন। বসুন, আমি ওদের ডাকি। না, এখনই তোমাদের ওদের ডাকতে হবে না, তুমি বসো। কি ব্যাপার কাকা, বলুন তো, আপনাকে অমন দেখাচ্ছে কেন? কান্তিবাবু কোনো কথার উত্তর করলেন না। আপনার শরীর টরীর ভালো আছে তো? ওখানে সব ঠিকঠাক আছে তো? বাবা সুব্রত, বলতে বলতে কান্তিবাবু আর নিজেকে ধরে রাখতে পারলেন না, হাও হাও করে কেঁদে ফেললেন। এই কি হলো বাবা সুব্রত, আমি যে অপরাধী হয়ে গেলাম বাবা। আমি তো ওকে ডাকিয়ে নিয়ে গিয়েছিলাম, আর আমারই বাড়িতে এত বড় সর্বনাশ হবে আমি কল্পনাও করতে পারিনি। আমার কেন, কি হয়েছে? সুব্রতর মুখ শুকনো হয়ে আরো শুকিয়ে গেল। বাবা, ডলার নেই, ও আমাদের ছেড়ে চলে গেছে। ডলিকে মেচকা আদর করে ডল বলে ডাকতেন। বিস্মিত সুব্রত কোনো রকমে শুধু বলতে পারলেন, কি বলছেন কি আপনি? আপনার পৈতের দিন আমার ডল আর বেবি গিয়েছিল গঙ্গায় জল ভরতে। কি করে যে পা হড়কে ও ডুবো চলে চলে গেছিল, কেউ দেখতেই পায়নি। দুদিন পরে তোলপাড় করে খুঁজে গতকাল বিকেলে ভট্টপাড়া ঘাটে এক মাঝি দেখতে পেয়ে থানায় খবর দিয়েছিল। রাতে পোস্টমর্টম থেকে এনে তোমার কাছে ছুটে আসছি। একটিবার যে তোমাকে যেতে হবে বাবা ওদের নিয়ে। মোহনাকেই তো মুখাগ্নি করতে হবে। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না কাকা। ডলি তো কাল রাতে এখানে চলে এসেছে, ও ঘরে শুয়ে আছে। কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই বলছি, আসুন। ওই তো। বলে সুব্রত উঠে কাকাকে পাশের ঘরে নিয়ে গেলেন। কিন্তু এ কি, ডলি বিছানায় নেই। মনা মুন্নির মাঝখানে জায়গাটা খালি। মুন্নির হাতটা কাউকে জড়িয়ে ধরার মতো করে সেখানে পড়ে আছে। আশ্চর্য। সুব্রত মনে হলো তার ভূত বুদ্ধি সব যেন নিমেষে কেমন লোপ পেয়ে যাচ্ছে। তিনি ধপ করে বিছানার উপর বসে পড়লেন। কোনটা সত্যি কোনটা মিথ্যে সুব্রত সব গোল পাকিয়ে যাচ্ছে। কি হলো সুব্রত? সুব্রত এক এক করে গতকালের সব ঘটনা খুলে বললেন। সব শুনে কাকা বলেন, আশ্চর্য, এও কি সম্ভব? আমি যে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তবে কি সুব্রতর কানে তখন কোনো কথাই ঢুকছিল না। তিনি হাঁ করে তখন তাকিয়ে আছেন ডাইনিং টেবিলটার দিকে। রাতের খাওয়া এঁটো বাসনগুলো তখনও সেখানে পড়ে রয়েছে। শেষ হলো আজকের সমগ্র পর্ব কালীপদ দাসের লেখা লাস্ট সাপার। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটি সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে আমরা
আপনাদের কাছে আরো ভালো ভালো খবর, না না, খবর নয়, ভূতের খবর, ভূতের গল্প বলতে পারেন, আপনাদের কাছে নিয়ে আসতে পারি। গল্পগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন।